ট্রেনটি দাঁড়িয়েছে বীরভূম স্টেশনে। শোনা যাচ্ছে 10-15 মিনিট বাদ ট্রেনটি ছাড়বে। শিমুলতলির একটি ট্রেন কিছুক্ষণের মধ্যে এই স্টেশন ক্রস করবে, তারপরেই কিনা এই ট্রেনটি ছাড়া হবে। আমার নাম রূপায়ণ। আমার পাশেই বসা লম্বাচড়া ও পাতলা যে ছেলেটিকে দেখছেন, সে হলো আমার বন্ধু বাঁধন। সেই ছোটকাল থেকেই একসঙ্গে বড় হয়েছি। কত রাত যে আমি ওর বাড়িতে কাটিয়েছি তার কোনো হিসেব নেই, পরিমাণটি গণনা করাও কষ্টসাধ্য। বাঁধনের বাবা মা আমাকে তাদের সন্তানের মতোই ভালোবেসে এসেছেন সেই ছোটকাল থেকেই। খানিকক্ষণ পরে শুনতে পেলাম ট্রেনের হর্নের আওয়াজ। মনে হয় ট্রেনটি চলে এসেছে। এই ট্রেনটি ক্রস করলেই আমাদের অপেক্ষার প্রহর কাটবে। ট্রেনটি ক্রস করল স্টেশন। এখন আমাদের এই ট্রেনটি নিশ্চয়ই ছাড়ার কথা, কিন্তু তবু যে কেন লেট করছে তা ভেবে পাচ্ছি না। ট্রেনে জার্নি করা বেশ বিরক্তিকর কারণ বটে। খানিকক্ষণ পরে ট্রেনের হর্নটি পোপ পোপ শব্দ করে বেজে উঠল। মনে হয় এবার অপেক্ষার প্রহরটি কাটতে চলেছে। হর্ন বাজতে না বাজতেই ট্রেনটি চলতে শুরু করল। আমরা যাচ্ছি বাঁধনের মামার বাড়ি শান্তিপুরে, মামাতো বোনের বিয়ে উপলক্ষে। সেই 145 কিলো পথ, লম্বা এক জার্নি। ট্রেনটি ছেড়ে দেবার কিছুক্ষণ পর খেয়াল করলুম লাল চাদর পরিহিত এক বৃদ্ধ, বয়স হবে আনুমানিক 50-55 কি 60, এক হাতে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। নমস্কার বাবুরা, কিছু মনে না করলে আপনাদের সামনে এই সিটে বসতে পারি? হ্যাঁ জি জি, বসুন বসুন, এ আবার পারমিশন নেবার কি আছে। লোকটি বসে পড়লেন আমাদের সামনের সিটটিতে। ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে, জন জনা জন জন। বাহ বাহ দাদু বাহ, বেশ সুন্দর তো বলেছেন। তা আপনার বাড়ি কোথায় দাদু? আমার কথার কোনো জবাব পেলাম না। বৃদ্ধটি তার চোখ দুটো দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমাদের দিকে। কি অদ্ভুত তার দৃষ্টিভঙ্গি, কি অদ্ভুত তার চেহারা। দেখে যেন মনে হয় তার চোখ দুটো পাকা আমের মতো গাছ থেকে খসে পড়বে। ভয়ে যেন আমার মনের ভিতরে এক প্রকার শীতল হাওয়া বইতে লাগলো। আমার চোখ দুটো সরিয়ে নিলাম ওনার চোখের উপর থেকে। ভয় পেও না বাবুরা, এখনই ভয় পেলে ওইখানে কি করবে? যখন সে সামনে এসে দাঁড়াবে তখন কি করবে? এখনো তো অনেক পথ বাকি বাবুরা, অনেক পথ বাকি। পাশে থেকে আমার বন্ধু বাঁধন বলল, এই রূপায়ণ, এই লোকটিকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তুই চুপচাপ বসে থাক, লোকটির সঙ্গে আর করে কথা বলিস না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আর কথা বলা যাবে না লোকটির সাথে। আমরা কাঠের মতো চুপ হয়ে বসে রইলাম। এদিকে ট্রেনটি ঝকঝক শব্দ করে ছুটে চলেছে তার গন্তব্যস্থলে। জানালা দিয়ে বয়ে আসছে এক প্রকার শিরশিরি হাওয়া। সেই ঠান্ডা বাতাসগুলো যেন মুখে স্পর্শ করে ছুটে চলেছে বহু দূর ওই রহস্যময় পবনে, ধূসর পল্লী বনে। আর এদিকে এই লোকটি আমাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন খানিকক্ষণ পর পর। অনেকটা সময় পেরিয়ে গেল।
ঘুম থেকে জেগে দুটি চোখ খুলতেই লক্ষ্য করলাম আবারও সেই বৃদ্ধ লোকটি আমাদের দিকেই তাকিয়ে আছে। এ কি অদ্ভুত বিরক্তিকর বিষয়! কখনো ভয় আবার কখনো রাগও লাগছে। ভারী মুসিবতে পড়ে গেলাম দেখা যাচ্ছে। এবার এই বৃদ্ধ লোকটি বললেন, যাচ্ছি চলনতলি স্টেশনে। সেই কতক্ষণ আগের প্রশ্নের উত্তর এখন পাচ্ছি। ভারী অদ্ভুত তো লোকটা। এটা কেমন নাম? চলনতলি স্টেশন কি? লোকটি ফের কিছুক্ষণ চুপ করে রইল। খানিকক্ষণ পর বলল, রাত বিরেতে সেই স্টেশনে কেউ যাতায়াত করে না, কারণ সেই স্টেশনে রাতে সে আসে। কে আসে দাদু? যে লাউ সেই কদু। আবার বৃদ্ধ লোকটি এক প্রকার রহস্যজনক হাসি দিয়ে চুপ হয়ে রইলেন। খানিকক্ষণ বাদে ট্রেনটি হর্ন দিয়ে জানিয়ে দিল যে সামনে একটি স্টেশন এসেছে। স্টেশনে ট্রেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করবে, কারণ আবারও একটি ট্রেন স্টেশন ক্রস করবে, তারপরেই এই ট্রেনটি আবার চলতে শুরু করবে। আর যে সহ্য হয় না রে। চল বাইরে গিয়ে চা নাস্তা করি আর ধূমপানও সেরে আসা যাক। হ্যাঁ চল চল, মন মেজাজটা ভালো নেই, একটু খুশি করা যাক বাইরে গিয়ে। নেমে পড়লাম ট্রেন থেকে, কিন্তু এ কেমন অদ্ভুত বিষয়! স্টেশনে একটি মানুষও নেই। একদম জনমানব শূন্য স্টেশন। নেই কোনো দোকান এবং নেই কোনো মানুষের চিহ্ন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। বাঁধন বলল, আমি জীবনেও এরকম নিরিবিলি স্টেশন দেখিনি রে বাবু। এ তো স্টেশন নয়, বরং মনে হচ্ছে কোনো শ্মশান ঘাটে এসেছি। যা বলেছিস। চল, কথা বাড়ি আর লাভ নেই, বরং আমরা স্টেশন থেকে বেরিয়ে দেখি বাহিরে কোনো দোকান পাওয়া যায় কিনা। হ্যাঁ তাই বরং ভালো, চল যাই। স্টেশন থেকে বেরিয়ে কাঁচা মাটির পথ ধরে চলতে লাগলাম দুজন। ঘুটঘুটে অন্ধকার, কাঁচা মাটির পথ এবং এই ঝিঝি পোকাগুলো এবার আমাদের মনে কিছুটা ভয়ের সৃষ্টি করেছে। বন্ধু, এই পথ তো যেন পথ নয়, ভয়ের তাণ্ডব। মনে হচ্ছে আমরা গ্রামের রাস্তা দিয়ে গভীর রাতে একা একা চলেছি এবং আমাদের সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা একটি ভূত। কি বলছিস? চুপ কর। এমন পথে এসব বলতে নেই, ভূতেরা শুনতে পাবে যে। এই অবস্থায় তুই তো আমার ভয়টা আরো বাড়িয়ে দিবি দেখছি। আচ্ছা আচ্ছা, চুপ রইলাম। যা দেখ সামনে কোনো দোকান দেখা যাচ্ছে কিনা। আমরা দূরে একটি দোকান দেখতে পেলাম। দোকানটি কিসের তা বোঝা না গেলেও বোঝা যাচ্ছিল টিমটিমে একটি আলো জ্বালিয়ে দোকানদার ভিতরে বসে আছেন। তার পাশে ধোঁয়া আকাশে উঠছে। বুঝতে বাকি রইল না যে এটি একটি চায়ের দোকান। হ্যাঁ, সত্যিই তাই। কাছে এসে দেখলাম এটি একটি চায়েরই দোকান। দোকানে দাঁড়িয়ে এক বৃদ্ধ ব্যক্তি, পরনে তার স্যান্ডু গেঞ্জি ও ধুতি। কাকা, জলদি জলদি কড়া করে দুটো চা দিন তো। ট্রেন থেকে এসেছি, বেশি দেরি করলে আবার ট্রেন ছেড়ে চলে যাবে আমাদের। জি, এক্ষুনি দিচ্ছি বাবু। চাটি মুখে দিতেই আমি একদমই থমকে গেলাম। শহরে এত শত চায়ের দোকান, কিন্তু আশ্চর্য, এই পাড়া গায়ের চায়ে এত স্বাদ কি করে! প্রাণ ভরে দুজন 2 কাপ চা খেয়ে আরও 2 কাপ নিয়েছি। এই চায়ের স্বাদ যেন মুখ থেকেই যাবার নয়। প্রাণ ভরে চায়ের তৃপ্তি নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ শুনতে পেলাম ট্রেনের হর্নের আওয়াজ। বন্ধু, মনে হয় ট্রেনটি ছেড়ে দিয়েছে, চল যাই। চল চল চল, জলদি চল। চায়ের কাপটি মাটিতে ফেলে দুজনে লাগালাম দৌড়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। ট্রেনটি অনেক আগে স্টেশন ছেড়ে চলে গেছে। বন্ধু, এবার কি হবে? কি আর হবে, পরের ট্রেনে যেতে হবে। আচ্ছা, চায়ের বিল তো দেওয়া হয়নি। যাই, চল চায়ের বিলটা দিয়ে আসি। হ্যাঁ চল চল, আরো 1 কাপ চা খেয়ে নিব না হয়। ট্রেন গেল তো কি হয়েছে, শান্তি করে চাটা তো খেতে হবে।
যা বলেছিস ভাই, এমন চা আমি আমার লাইফে কখনো খাইনি। কি যেন জাদু আছে চায়ের মধ্যে। সেম টু ইউ ব্রো। না কামো ছাড়, চল এখন। ফের চললাম চায়ের দোকানে। আবারও সেই পথ, সেই ঝিঝি পোকা। কিন্তু কি আশ্চর্য, এ কি করে সম্ভব? চায়ের দোকানের কাছে এসে দেখি দোকানটির কোনো অস্তিত্বই নেই। সামনে দুটো ভাঙ্গা কাপ পড়ে আছে। তাহলে কি এটি আমাদের চোখের ভ্রম ছাড়ার কিছুই নয়? কিন্তু তাহলে এখানে এই ভাঙ্গা কাপ দুটো এলে কোত্থেকে? এ কি করে সম্ভব? না, কিছুতেই তো এসব হতে পারে না। বাঁধন, চল একটু সামনে গিয়ে দেখি, হয়তো অন্ধকারে আমরা পথ হারিয়ে গিয়েছি। সামনে গেলে হয়তো দোকানটি নিশ্চয়ই আমরা দেখতে পাবো। হ্যাঁ বেশ, চল তাহলে। আমরা দুজন আবার হাঁটতে লাগলাম। এই ভয়টি মন থেকে কমতে কিনা কমতেই এবার যা দেখলাম তা দেখবার পর আমাদের ভয়ের মাত্রা যেন এবার সীমা লঙ্ঘন করল। সামনে তাকিয়ে দেখি একটি বোর্ডে লেখা আছে চলনতলি স্টেশন। এটি সেই স্টেশন যার কথা ট্রেনের মধ্যে থাকা সেই বৃদ্ধ লোকটি আমাদের বলেছিল। এ ভয় যেন আর কাটিয়ে উঠবার নয়। এমন সময় লক্ষ্য করলাম আমাদের পেছনে কারো উপস্থিতি। আমার বন্ধু বাঁধন আমার পাশে দাঁড়িয়ে আছে। তাহলে আমার পিছনে সে কে? ভয়ে আমার মনের ভেতরে শীতল স্রোত বইতে শুরু করলো। আমার হৃদয়টা যেন দ্বিগুণ গতিতে ধকধক করছে। আমরা শুধু দুজনকে চোখের ইশারায় দেখছি, কিন্তু পিছনে তাকানোর মতো কোনো শক্তি বা সাহস কোনোটাই আমাদের ছিল না। তবু ভয়ে ভয়ে আমরা পিছনে তাকালাম। তাকিয়ে দেখি স্টেশনের মাঝে থাকা সেই দাদু দাঁড়িয়ে আছে। ও দাদু, আপনি? দূর, এভাবে কেউ কারো পিছনে দাঁড়ায় নাকি? ভয়টা বেশ জোরে সোরে পেয়েছি দাদু। বাবু, আপনারা এখানে কি করছেন? কেন নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছেন? পালিয়ে যান, এক্ষুনি পালিয়ে যান এখান থেকে। আরে আপনার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? তখন থেকে কি সব আজে বাজে কথা বলছেন বলুন তো? আজে বাজে নয়, সে অতি ভয়ানক, সে নরঘাতক। হেই, আপনি যান তো এখান থেকে। কেন খামোখা বিরক্ত করছেন? পাগল কোথাকার। তার ফাঁদে পা দিও না, তোমরা ফিরে যাও, ফিরে যাও তোমরা। লোকটি চলে গেল। আমরা পাথরের মতন দাঁড়িয়ে রইলাম সেখানে। ভাবছিলাম এখন কি করব। বাঁধনকে বললাম, বাঁধন, মনে হয় জায়গাটি আসলেই সুবিধার নয়, চল চলে যাই এখান থেকে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, চল। দুজন ভয়ে ভয়ে পথ চলেছি। ভাবছিলাম যাব কোথায়? নেই কোনো হোটেল, নেই কোনো মানুষ। ভাবতে ভাবতে লক্ষ্য করলাম পচা এক প্রকার দুর্গন্ধ নাকে এসে লাগলো। গন্ধটি ছিল অনেকটা পচা মাংসের মতো দুর্গন্ধ। ঠিক তখনই শুনতে পেলাম ভয়ঙ্কর এক কণ্ঠ। এখানে যারা আসে তারা আর ফিরতে পারে না। আমাদের পা থেমে গেল। বুঝতে বাকি রইল না যে আমরা কোনো অশরীরীর পাল্লায় পড়েছি। তবু ভয়ে ভয়ে পিছনে তাকালাম। জীবনে অনেক কিছুই দেখেছি, কিন্তু এমন ভয়ানক দৃষ্টি আগে কখনো দেখিনি। সাদা কাপড় পরা এলোমেলো চুলে একটি নারী ভূত, যার মুখ চোখ দিয়ে রক্ত ঝরছে। কি বিভৎস তার চেহারা! চোখগুলো বড় বড় করে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। এদিকে বাঁধন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে, আর সেই অশরীরী ধীরে ধীরে এগিয়ে আসছিল আমার দিকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আছো? আমার চিৎকারে কেঁপে উঠল পুরো পথ। এমন সময় লক্ষ্য করলাম হাতে মশাল জ্বালিয়ে 4-5 জন লোক এদিকে তাড়াহুড়ো করে এদিকে আসছে, আর তাদের সামনে আসছে ট্রেনে থাকা সেই বৃদ্ধ দাদুটি। এই ডাইনি, ছেড়ে দে ওদের,
না হলে আগুনে পুড়িয়ে মারবো তোকে। দাদুর কথা শুনে সেই অশরীরী আত্মাটি কোথায় যেন উধাও হয়ে গেল। এরপর সকলে বাঁধনের চোখ মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরে আনলো, আর আমি ভয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলাম সেখানে। খানিকক্ষণ বাদে জল পান করে কিছুটা ভয় আমার কমল। দুজনে বসে পড়লাম মাটিতে। বৃদ্ধ দাদু বলল, আজ তোমাদের ভাগ্য ভালো ছিল, আজ পর্যন্ত এই ভূতের হাত থেকে কারুরই রক্ষা হয়নি। কিন্তু এই ভূত এখানে কবে থেকে আছে, আর কেনই বা সকলের সঙ্গে এমন করে? সে অনেক আগের কথা। এই চলনতলি স্টেশনে রাত 8টার ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়। তার কোনো নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হয় মেয়েটি হয়তোবা ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। এরপর থেকেই এই ট্রেনের আশেপাশে মেয়েটির আত্মা ঘুরে বেড়ায়। মাঝে মধ্যেই গভীর রাতে তার কান্নার আওয়াজ শোনা যায়। হু হু করে কান্নার শব্দে পুরো স্টেশন যেন কেঁপে ওঠে। তাই রাতের বেলা এই পথ দিয়ে কেউ আর আসা যাওয়া করে না, এবং স্টেশনে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। রাত 8টার পর এখানে আর কোনো ট্রেন থামে না। তোমাদের দেখে আমার মনে হয়েছিল হয়তো আজ তোমরা বড় বিপদের মুখে পড়তে যাচ্ছ, তাই গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে তোমাদের বাঁচাতে এসেছি। বৃদ্ধ দাদুর কথা শুনে আমার মনের ভয় আর আতঙ্ক যেন আরো বেড়ে উঠল। কিন্তু এখন কি করব আমরা? আপনি বললেন রাত 8টার পর এখানে আর কোনো ট্রেন থামে না, তাহলে আমরা বাড়ি ফিরবো কি করে? ভয় পেও না, কাছেই একটি আবাসিক হোটেল আছে। আজ রাত তোমরা সেখানেই কাটিয়ে দাও। কাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তোমরা চলনতলি স্টেশন ছেড়ে চলে যেও। চলো, আমি তোমাদের হোটেলে রেখে আসছি। এরপর সেই রাতটি আমরা হোটেলে কাটিয়ে সকালবেলা বৃদ্ধ দাদুকে ধন্যবাদ জানিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।